জামায়াত যাদের নিয়ে আন্দোলনে ২৪-এর নির্বাচনে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সালাউদ্দিন আহমদ। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না। নতুন ইস্যু তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, মন্তব্য রিজভীর। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত, জানালেন আমির ডক্টর শফিক। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। মত আর দর্শন ভিন্ন হলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক, মন্তব্য এনসিপি নেতা আক্তারের। বললেন, রাজনৈতিক সহাবস্থানেই আগামীর বাংলাদেশ। জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন বদিউল আলম। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো প্রক্রিয়া কার্যকর হবে না, মত বিশেষজ্ঞদের। রাজনৈতিক দলগুলো যদি এক পথে পৌঁছে, ঐক্যমত্যে পৌঁছে, তাহলে তো ভালো। তা না হলে সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। গণভোট করে জুলাই সনদকে বাস্তবায়ন করে তারপর নির্বাচন করবেন, এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে। ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাসের সাড়া, অভিযান সীমিত করার নির্দেশ ইসরায়েলের। কারাগারে আটক ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা চালিয়ে যাচ্ছেন অনশন। জামায়াত ইসলামী যাদের নিয়ে আন্দোলন করছে ও বক্তব্য দিচ্ছে ২৪-এর নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল, এই প্রশ্ন তুলে সেটি প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে এনডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আয়োজনে তিনি এই দাবি জানান। বলেন, পিআর সহ বিভিন্ন দাবিতে জামায়াত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা, তবে জনগণের সিদ্ধান্ত নেবে কাদের ইশতেহার গ্রহণ করবে। রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পিআর নিয়ে যারা আন্দোলন করছে তারাই নির্বাচন বিলম্ব ও বানচালের অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা সঠিক হবে না বলেও মত বিএনপির এই নেতার। এ সময় গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলের হামলার নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনে আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। যারা আজকে পিআর করছে তাদের উদ্দেশ্যে শুধু বলি, যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যে আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের ২০২৪ সালের ৭ই জানুয়ারিতে কি ভূমিকা ছিল। যারা বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরীক হয় কিভাবে? তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে। নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। সকালে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এ কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, গত ১৫ বছর কারা আপসহীন লড়াই করেছে তা সাধারণ মানুষ জানে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। আরও বলেন, দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। বিএনপির এই নেতা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত, তারা পূর্বের মতো ডামি নির্বাচন চায় না। এ সময় ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনূসকে বিকৃতি করার সমালোচনা করেন রিজভী আহমেদ। জনগণ তো ভোট দিতে প্রস্তুত, তো সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। যারা ১৬ বছর আপসহীন লড়াই করেছে কারা, তারা জনগণ জানে। তাই ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে, ভ্রান্ত তথ্য দিয়ে জনমনকে বিভ্রান্ত করতে পারবেন না। অবজ্ঞা করবেন, জনগণ তার সঠিক রায় দিয়ে দেবে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদানের পাশাপাশি ২ সপ্তাহের যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার রাত ১১টায় দেশে ফেরেন বিএনপি মহাসচিব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের জানান, সফল হয়েছে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর।
গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ২ সপ্তাহের সফর শেষে রাতে দেশে ফেরেন তিনি। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের মহাসচিবকে স্বাগত জানাতে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগতম জানানোর জন্য আভাস ভাইয়ের পক্ষ থেকে আমরা এখানে একত্রিত হয়েছে। অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যে গণতন্ত্রের বার্তা সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন এবং সেই সফর শেষ করে বাংলাদেশ থেকে আজকে উনি এখানে আসবেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব জানান, সফল হয়েছে বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। সমস্ত বিষয়গুলোই আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে, অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে মির্জা ফখরুল জানান, ফেব্রুয়ারিতে হচ্ছে ভোট গ্রহণ। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং আজকে গণতন্ত্রের উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবে রয়েছে। এ সময় বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের ভিড়ে বিরক্তি প্রকাশ করে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী, জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে আল ফালাহ মিলনায়তনে দাই ও ওয়ারেজ সম্মেলনে যোগ দেন তিনি। বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। জামায়াত আমির বলেন, স্বাধীনতার পর একটি মানবিক সমাজ গঠন করতে পারেনি বাংলাদেশ, তাই জাতিকে পথ দেখাতে ওলামাদের আহ্বান জানান তিনি। একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, হাজারো মানুষ মিলেও সেই ক্ষতি করতে পারে না বলে মন্তব্য করেন তিনি। নিজ জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগানোর কথা তাগিদ দেন ডক্টর শফিক। বলেন, আল্লাহ ভীরু মানুষরা সমাজের নেতৃত্বে আসলে সমাজের শান্তি প্রতিষ্ঠা হবে। মানুষ একা একই বাঁচতে পারে না, বাঁচা অসম্ভব। এই সমাজে চলতে গেলে পরস্পরের সহযোগিতা লাগবেই। প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য, অপরিহার্য প্রয়োজন। এটাকে উপেক্ষা করার শক্তি আমাদের কারণ নেই। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। মতের অমিল এবং রাজনৈতিক দর্শন আলাদা থাকলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক, অভিন্ন। জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে রাজনীতিবিদদের যুক্ত করা তারই প্রমাণ, যা বিশ্ব মঞ্চ দেখেছে। রাজনৈতিক এমন সহাবস্থানই আগামীর বাংলাদেশ। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, বাংলাদেশ প্রশ্নে রাজনৈতিক পক্ষগুলো যে এক, তার বিশ্ব মঞ্চায়ন সম্ভব হয়েছে এই সফরের মধ্য দিয়ে। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি হিসেবে বিএনপি, এনসিপি, জামাতের প্রতিনিধিদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা তার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘে নিয়ে এসেছেন। এই গোটা বিষয়টা বাংলাদেশে একটা নতুন বিষয়, একটা অভূতপূর্ব বিষয়, এবং এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। বাংলাদেশে যে রাজনৈতিক পক্ষগুলো বাংলাদেশের প্রশ্নে তারা যে এক, এটা একটা বিশ্ব মঞ্চায়ন সম্ভবপর হয়েছে এই সফরের মধ্য দিয়ে। আক্তার হোসেন জানান, নিউ ইয়র্কে বিব্রতকর পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে আওয়ামী সমর্থকরা। ডক্টর ইউনূস বিশ্বকে জানিয়েছেন, বাংলাদেশে আর কোনো স্বৈরশাসকের উত্থান ঘটবে না। সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যেন গণতান্ত্রিক পথে হাঁটতে পারে, তারই বার্তা দেয়া হয়েছে সরকার ও সফর সঙ্গী হিসেবে থাকা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এই সফরে আমরা যদিও নিউ ইয়র্কে আসার পরেই একটা বিব্রতকর অবস্থা তৈরি করার চেষ্টা করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা, কিন্তু তাদেরকে তাদের এই হামলার পরেও আমরা নিউ ইয়র্ক শহরে
চলেছি ফিরেছি। প্রধান উপদেষ্টা তার বক্তব্যের বিভিন্ন জায়গাতেই বাংলাদেশে যাতে আর কখনো কোনো স্বৈরশাসন ফিরে না আসে, কেউ যাতে বাংলাদেশের মানুষের ক্ষমতাকে কুক্ষিগত করে বাংলাদেশের মানুষের উপরে জুলুম চাপিয়ে দিতে না পারে, এমন একটা শাসন ব্যবস্থার কথা তিনি বলেছেন। সফরে বাংলাদেশের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও বিশ্বকে এই বার্তা দেয়াকে গুরুত্বপূর্ণ মনে করেন এনসিপির সদস্য সচিব। ভিন্ন মত থাকলেও সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিশ্চিতে রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করবে বলেও জানান তিনি। আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে, আমাদের রাজনৈতিক আলাদা আলাদা এজেন্ডা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে যে বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী শক্তি আমরা সকলে এক, আমরা যে আমাদের মধ্যকার রাজনৈতিক আলাপ আলোচনাগুলোর বাইরে গিয়েও বাংলাদেশের প্রশ্নে আমরা এক হতে পারি, এবং সেই এক হওয়ার বিন্দু যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনকার পরিস্থিতিতে তার যে সেই অবস্থান তৈরি হয়েছে এবং সেই অবস্থানের জায়গা থেকে তিনি সকলকে ধারণ করার মতো মানসিকতা ব্যক্ত করেছেন, সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। আক্তার হোসেন জানান, রাজনৈতিক আলাপের বাইরেও যে নেতারা এক হতে পারেন, এবারের সফর তার অন্যতম উদাহরণ। এবারে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইন বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক সহাবস্থান খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যার নজির দেখেছে পুরো বিশ্ব। তাই এনসিপির মতো রাজনৈতিক দলও বিশ্বাস করে এমনই রাজনৈতিক সহাবস্থান দেখতে চায় পুরো বাংলাদেশ। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জুলাই সনদের আইনি ভিত্তি বা বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সেক্ষেত্রে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে, জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তবে সনদ বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ার? সংবিধান আদেশ জারি, গণভোট, গণপরিষদ গঠন নাকি নির্বাচিত সংসদে? এ নিয়ে প্রস্তাব থাকলেও মুখ খুলতে চায় না কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সনদ বাস্তবায়নে কোনো প্রক্রিয়াই কার্যকর হবে না। লাভলি বিথের রিপোর্টে বিস্তারিত দেখব। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় ৮৪টি বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পিআর পদ্ধতি সহ মৌলিক কয়েকটি বিষয় আছে মত দ্বিমত। তবে ঐকমত্য কমিশনের সবচেয়ে বড় সংকট এখন সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে, কমিশনের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদে বাস্তবায়নের পক্ষে বিএনপি। জামায়াতে ইসলামী চায় নির্বাচনের আগে রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা গণভোট, আর এনসিপি এক্ষেত্রে গণপরিষদ গঠনের পক্ষে। তার একটি হচ্ছে গণভোট। এই অবস্থায় বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলো শেষ পর্যন্ত একমত না হলে সরকারের কোর্টে যাবে বল। যদিও অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে নির্বাচিত সংসদে বাস্তবায়ন করবে সংস্কার প্রস্তাব। যদি সবগুলো দল একত্রিত একমত হয় তাহলে চার্টার সাইন হবে। আমরা আশা করি যে তা ঘটবে, এবং এরপরে এটা কিভাবে বাস্তবায়িত হবে, তারা যদি রাজনৈতিক দলগুলো যদি একমতে পৌঁছে, ঐক্যমত্যে পৌঁছে, তাহলে তো ভালো। তা না হইলে সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। জানা গেছে, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনার ভিত্তিতে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধান আদেশ জারি ও গণভোটের উপর জোর দিচ্ছে এই কমিশন। নতুনভাবে আলোচনা হচ্ছে আপিল বিভাগের মতামতের ভিত্তিতে গণপরিষদ গঠনের প্রস্তাবও। এখনো এগুলো চূড়ান্ত হয়নি। প্রস্তাব হয়তো দুটো হইতে পারে, যেমন যেগুলোতে ডিসেন্ট নাই এটা একটা প্রস্তাব, সবগুলো হা না। আরটা হলো যেগুলোতে ডিসেন্ট আছে সেগুলোতে হা না প্যাকেজ। তো এখনো এগুলোর সিদ্ধান্ত হয়নি। 9টি বিষয় একমত নয়, 2টি বিষয় একমত। সেক্ষেত্রে স্যার এটার প্যাটার্নটা কিরকম হবে? এই যে আরো কয়েকদিন আছে, আমরা এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই সনদের বিষয়গুলো কিন্তু কারো কাছে স্পষ্ট না, সাধারণ মানুষের কথা বলছি। আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জিজ্ঞাসা করেন, একজন আইনজীবীকে জিজ্ঞাসা করেন, সেটা ভিন্ন বিষয়। জুলাই সনদের প্রত্যেকটা ধারা আপনার ভোটারকে বুঝতে হবে, জানতে হবে। আদারওয়াইজ আপনার এই যে গণভোট অনুষ্ঠিত হয় যদি, তাহলে সেটার যে ফলাফল সেটা আসলে প্রকৃত ফলাফল হবে না। বিশেষজ্ঞের মতে আপত্তির জায়গাগুলো সমাধান না করে গণভোট দেওয়াটা হবে অযৌক্তিক। সেক্ষেত্রে ভোটের পর সনদ কতটা কার্যকর হবে এই নিয়ে প্রশ্ন আছে তাদের। গণভোটে দিলাম, সংবিধান অন্তর্ভুক্ত করলাম, পরবর্তীতে কোনো এক সময় যদি কোনো সরকারের মনে হয় যে জুলাই সনদের কোনো অংশ তাদের জন্য সহনীয় না, তাহলে সেগুলোকে তারা মেজরিটি ভোটে বাদ দিয়ে দিতে পারবে। সংবিধান সংস্কারের চেয়েও বেশি জরুরি সেটা হলো যে আপনার রাজনৈতিক দলগুলো সংস্কার। রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না হয়, তাহলে আপনার জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেন, তফসিলে স্থান দেন, তাতে কোনো কিছু আসে যায় না। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে 5 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের সংলাপ। গণভোট করে জুলাই সনদকে বাস্তবায়ন করে তারপর নির্বাচন করবেন, এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংকট আরো
বৃদ্ধি পাবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস। সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতেও রাজি তারা। আপত্তি নেই নিরপেক্ষ প্রশাসনের কাছে গাজার শাসনভার হস্তান্তরেও। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির প্রতিক্রিয়া জানার পরই গাজায় অবিলম্বে হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এক বিবৃতিতে তেল আবিবও জানিয়েছে শান্তি প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে তারা। গাজায় যুদ্ধবন্ধে 20 দফা শান্তি প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত জানাতে হামাসকে রোববার স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলটিমেটামের সীমা শেষ না হতেই শুক্রবার ইতিবাচক প্রতিক্রিয়া জানায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। হামাসের বিবৃতিতে বলা হয়, সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে তারা। নিরপেক্ষ প্রশাসনের কাছে গাজার শাসনভার হস্তান্তরেও জানিয়েছে সম্মতি। তবে বাকি শর্তগুলো নিয়ে আলোচনা করতে চায় মধ্যস্থতাকারীদের সাথে। ট্রাম্পের প্রস্তাবের অন্যতম দফা নিরস্ত্রীকরণ প্রসঙ্গে বিবৃতিতে কিছু উল্লেখ করেনি হামাস। হামাস প্রতিক্রিয়া জানানোর পরপরই গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, শান্তি প্রতিষ্ঠার অগ্রগতিতে এটি বিশেষ দিন। মধ্যস্থতাকারী আরব নেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প। এই অবস্থানে আনতে যেসব দেশ আমাকে সাহায্য করেছে তাদের ধন্যবাদ দিতে চাই। কাতার, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্ডান এবং আরও অনেক দেশ, অনেক মানুষ কঠোর লড়াই করেছে। এটা একটি বড় দিন। জিম্মিরা বাবা মায়ের কাছে ফেরার অপেক্ষায়। এই যুদ্ধ শেষ এবং মধ্যপ্রাচ্যে শান্তি বাঁচিয়ে রাখতে প্রত্যেকে ঐক্যবদ্ধ ছিল এবং তা অর্জনে আমরা খুব কাছাকাছি রয়েছি। গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পর 2 লাইনের একটি বিবৃতি দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। জানায়, শান্তি প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে তারা। সেখানে প্রথম ধাপ হিসেবে উল্লেখ করা হয়েছে সব জিম্মি মুক্তির কথা। যদিও ট্রাম্পের প্রস্তাবে 20টি দফার উল্লেখ থাকলেও ধাপে ধাপে বাস্তবায়নের মতো কিছু বলা হয়নি সেখানে। যুদ্ধ শেষের লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহযোগী দলকে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত নেতানিয়াহু প্রশাসন, এমন কথাও বলা হয়েছে তেল আবিবের বিবৃতিতে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজা উপত্যকায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এই তথ্য সম্প্রচারিত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওতে। এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে এই তথ্য জানায় রাষ্ট্রীয় অনুদানে পরিচালিত আর্মি রেডিওর মুখপাত্র। বলেন, অভিযানের পরিধি কমিয়ে ন্যূনতম রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেনাদের। আপাতত কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে। গাজা সিটি জয়ের লক্ষ্যে পরিচালিত অভিযান স্থগিতের কথাও বলা হয়েছে। গাজায় ত্রাণ নিতে বাধা দেওয়ার প্রতিবাদে ইসরায়েলি কারাগারে আটক মানবাধিকার কর্মীদের আমরণ অনশন চলছে। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরের মানবাধিকার কর্মীদের কটূক্তি করার ভিডিও ভাইরাল হওয়ার পর উঠেছে সমালোচনার ঝড়। এদিকে সমুদ ফ্লোটিলার সব জাহাজ আটকের পরও থেমে নেই মানবাধিকার কর্মীদের ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টা। গাজা অভিমুখে চলছে নতুন আরও 11টি জাহাজের অগ্রযাত্রা। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং 1000 মেডেলস টু গাজা নামের 2টি সংস্থার উদ্যোগে এই নৌযাত্রা। এসব নৌযানে প্রায় 100 জন মানবাধিকার কর্মী রয়েছেন। এই বহরে থাকা জাহাজ কনসায়েন্সে অবস্থান করছেন বাংলাদেশ আলোকচিত্রী শহীদুল আলম। খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনও বহাল 144 ধারা। তবে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে যুগ্ম ছাত্র জনতার ডাকা স্থগিত অবরোধ কর্মসূচি। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানায় যুগ্ম ছাত্র জনতা। সেখানে বলা হয়, 8 দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে খাগড়াছড়ির জনজীবন। শহর জুড়ে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। দোকানপাট ও বাজারেও বেড়েছে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা। গেল মাসে সিঙ্গিনালা এলাকায় মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। অজ্ঞাত 3 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এই ঘটনার প্রতিবাদে অবরোধ কর্মসূচির ডাক দেয় যুগ্ম ছাত্র জনতা। গাজাগামী গ্লোবাল সমুদ ফ্লোটিলার নৌবহরে থাকা জাহাজগুলোকে অবিলম্বে গাজায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক আয়োজিত এক মানববন্ধনে এই আহ্বান জানান বক্তারা। বলেন, যাদেরকে বন্দী করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।
যে ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো গাজায় নিরাপদে পৌঁছে দেওয়ার আহ্বানও জানান শিক্ষকরা। একই সাথে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আক্রমণ ও আগ্রাসন বন্ধের দাবি জানান বক্তারা। স্মুথ ফ্লোটিলা থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আমরা অবিলম্বে সম্মানজনক মুক্তি কামনা করি। শান্তি চুক্তির প্রস্তাব করা হয়েছে সেটি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাই। এই বহরকে নিরাপদে উপত্যকায় পৌঁছতে দেওয়া হোক। একই সাথে যারা অধিকার কর্মী আছে তাদেরকে মুক্ত করে গাজাবাসীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হোক। রাজধানীতে যে কটি দর্শনীয় জায়গা রয়েছে হাতিরঝিল সেই তালিকায় ওপরের দিকে। তবে পুরো হাতিরঝিলের সড়ক এখন খানাখন্দে ভরা। প্রায় প্রতি সপ্তাহে সেখানে যেসব ম্যারাথনের আয়োজন হয় তা বাধাগ্রস্ত হচ্ছে। ইভেন্টগুলোতে আহত হচ্ছেন কেউ না কেউ। দ্রুত রাস্তা মেরামতের দাবি দৌড়বিদদের। হাতিরঝিল সড়কের নাজুক অবস্থার হালচাল আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুল ইসলাম। প্রতি শুক্রবার এত মানুষের সমাগম ঘটে রাজধানীর এই হাতিরঝিলে। প্রাণোচ্ছল আর স্বাস্থ্য সচেতন এই মানুষগুলো দৌড়ান, মেতে ওঠেন খুশ গল্পে। দারুণ এক মিলন মেলায় পরিণত হয় হাতিরঝিল এলাকা। তবে এত আনন্দের মাঝেও কখনো কখনো রচিত হচ্ছে নিরানন্দের গল্প। আর তার জন্য দায়ী হাতিরঝিলের রাস্তা। এত গর্ত আর ভাঙাচোরা আগে কখনোই ছিল না হাতিরঝিলের সড়কে। তাই দৌড়াতে গিয়ে অসাবধানতা বশত হোঁচট খাচ্ছেন কেউ। এনাফ ভাঙাচোরা আছে, মানে দেখে নিচেও তাকাতে হয় কম বেশি। হুচট খেয়ে পড়লে একদম শেষ ইনজুরি। কর্তৃপক্ষের কাছে আবেদন, আমরা যারা দৌড়াই ইভেন্ট হয় হাতিরঝিলে তাদের জন্য অন্ততপক্ষে এই রাস্তাটা ট্র্যাকটা আরও একটু মসৃণ হওয়া খুব বেশি জরুরি। অর্গানাইজাররা সব কিছুই করতে পারে, ম্যানেজ করতে পারে, কিন্তু রাস্তা কিন্তু ওরা পিচ ঢেলে করে দিতে পারবে না। এটা কিন্তু কর্তৃপক্ষেরই করতে হবে। ঢাকা শহরে ম্যারাথনের মতো আয়োজনের জন্য হাতিরঝিল সবচেয়ে জনপ্রিয় স্থান। তবে এমন রাস্তায় দৌড়ানো কতখানি ঝুঁকিপূর্ণ তা বলছিলেন এই আন্তর্জাতিক ম্যারাথন দৌড়বিদ। রানাররা তো রেজিস্ট্রেশন করে আসে, তাই না? তাদেরকে এত বড় একটা রিস্কের মধ্যে আমরা রেখে রান করাচ্ছি। আর বাংলাদেশের সবগুলো ইভেন্ট, ম্যাক্সিমাম ইভেন্ট হাতিরঝিল ট্রেকে হয়। আই থিঙ্ক এটা খুব দ্রুত সমাধান করা উচিত। কিন্তু প্রতিটি ইভেন্টের জন্য ফি নেওয়া হলেও কেন এত অবহেলা? এসব বলতে আয়োজকরাও বেশ ক্লান্ত। আয়োজকের উচিত এখন আসলে এই জায়গাটা নিয়ে কাজ করার, কারণ প্রতিনিয়ত হচ্ছে আমরা ইভেন্টের জন্য ফি দিচ্ছি, এখানে আমাদের ট্যাক্স দিতে হচ্ছে। সো সব কিছু দেওয়ার পরও যে আমাদের যে প্রাপ্য যে সুবিধাটা আমরা পাচ্ছি না, অ্যাথলেটরা বঞ্চিত হচ্ছে, ইনজুরি হচ্ছে। তবে রাজুক চেয়ারম্যান বলছেন তার নজরে আছে এই সড়ক। বর্ষা মৌসুমের জন্য কাজ শুরু করতে পারেননি বলে জানালেন তিনি। আশ্বাস দিলেন শিগগিরই হাতিরঝিলে মসৃণ রাস্তা দেখবেন নগরবাসী। যদি বর্ষাকালে এটা কাজ করতাম তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেত। তো কাজে বর্ষাকালে আমরা কাজটা করিনি, কিন্তু আমরা কিন্তু চলমান রাখার চেষ্টা করছি। হয়তো একটু সমস্যা হয়েছে, কিন্তু মেজর কিন্তু কোনো সমস্যা অ্যাকচুয়ালি আমরা হতে দিইনি। 2013 সালে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় হাতিরঝিল প্রকল্প। এই ঝিলের সড়ক তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মধুবাগ, কাউরান বাজার ও মগবাজারকে যুক্ত করেছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন। পুলিশ জানায় গোপালগঞ্জ টেকেরহাট সড়কের টোল প্লাজার সামনে রাস্তা পার হচ্ছিলেন মণিমোহন বিশ্বাস। এ সময় রাজীব পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া পুকুরিয়ায় ট্রলি খাদে পড়ে প্রাণ গেছে খায়রুল মোল্লা নামে এক যুবকের। রাস্তার মোড়ে মোড়ে এখন ভাসে কেকের মিষ্টি গন্ধ। যে খাবার একসময় জন্মদিন বা বিশেষ আয়োজনে সীমাবদ্ধ ছিল, আজ তা শহরের সাধারণ মানুষের প্রতিদিনের নাস্তার অংশ হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমের প্রচার আর সাশ্রয়ী দাম, এই দুয়ের জোরে বেড়েছে রাস্তায় কেক বিক্রি। তবে স্বাস্থ্যবিধি ও মানের দিকে নজর না দিলে এই ধারা বেশি দিন টিকবে না মনে করছেন পুরাতন বেকারি মালিকরা। বাজার 53 গলি ঢাকার আরেক সুখ্যাতি এই রসনা বৈচিত্র্য। রাস্তার মোড়ে মোড়ে ঝালমুড়ি, ফুচকা, চটপটির দোকান তো ঢাকার আইকন ব্র্যান্ড।
কিন্তু আহারের সেই বাহার পাল্টে যাচ্ছে সময়ের সাথে। শহরের বিভিন্ন মোড় আর মার্কেটের সামনে চোখে পড়ছে কেক পেস্ট্রির টেবিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকে ছুটে আসছেন এই সব দোকানে। ফেসবুক, টিকটক আর ইনস্টাগ্রামের ভাইরাল এই ব্যবসা। খেয়ে ট্রাই করতেছি যে কোনটা ভালো, যেখানে খাইলাম মোটামুটি সবগুলোই ভালো। ট্রাই করতে আসছি সবার থেকে, আর আমার পার্সোনালি খুব পছন্দ কেকের। সোশ্যাল মিডিয়াতে তো এগুলো আসলে এখন একেবারেই অহরহ দেখা যাচ্ছে, তো একটু এক্সপিরিয়েন্স করতে আসছি, এক্সপ্লোর করতে আসছি। কোয়ালিটি আসলে আপনি স্ট্রিট ফুড হিসেবে যে কোয়ালিটি তার থেকে তো আর বেশি আশা করতে পারেন না। আমার পার্সোনালি কেক অনেক পছন্দ, আমি কেক খেতে অনেক পছন্দ করি। অ্যান্ড অনেক বাঙালি হচ্ছে একটু বেশি সুইট টুথ। সহজলভ্য আর সুলভ মূল্য হওয়ায় বিক্রি আশানুরূপ বলছেন উদ্যোক্তারা। কাস্টমার আপাতে ভাইয়াদেরকে বলতেছে যে আমাদের ভালো হলেও বলবেন, খারাপ হলে যদি খারাপ হয় আমরা আরো ভালো করার চেষ্টা করব। আগারগাঁওকে হচ্ছে কেক হিসেবেই চিনতেছে, তো অলমোস্ট সবাই কেক খেতেই আসতেছে, সারা ভালো পাচ্ছে। আমার ওয়াইফও তো সুন্দর কেক বানায়, আমরা অনলাইনে যেহেতু দেই, এখানে বসলেও ভালো হয়তো সারা পাবো। এখানে না বসতে পারি, অন্য কোথাও বসলে মানুষকে জানানো যাবে পেজের মাধ্যমে যে আমরা কোথায় আছি, কারণ আমাদের সেল আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন যা আনি তাই সেল হয়। হালের এই ট্রেন্ড প্রভাব ফেলছে প্রথাগত বেকারি ব্যবসায়। কম আর কি, বেশি বেচাকেনি কম, একবারে কম বর্তমানে। ভাইরাল হয়েছে বলে মানুষ এখানে খেতে যায় আর কি। যখন মিডিয়াও ওনাদের কাছ থেকে সরে যাবে তখন আমার মনে হয় না যে ওনাদের এখন যে সেলটা হয় মানে ভবিষ্যতে ওরকম সেল হবে। অনেকেই বলছেন সাময়িক আগ্রহ আর প্রবণতা, কারো মতে নতুন সম্ভাবনা। ব্যাপার যাই হোক, মুখরোচক এই খাবারে পরিচ্ছন্নতা, মানদণ্ড যাচাই বা স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আপাতত নেটিজেন আর ভোক্তার কাছে উপেক্ষিত। সৌরভী সায়েদা, যমুনা নিউজ, ঢাকা। অর্থ বছরের ৩ মাসে দেশে বৈদেশিক ঋণ বেড়েছে $7 বিলিয়ন বেশি। জুন শেষে ঋণের স্থিতি দাঁড়িয়েছে $112 বিলিয়ন। দেশের উন্নয়নে বিদেশি ঋণের প্রয়োজন আছে, তবে বৃদ্ধির হার উদ্বেগজনক মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। বলছেন, যাচাই বাছাই ছাড়া বিদেশি ঋণে এমন কিছু প্রকল্প গড়ে তোলা হয়েছে যার যৌক্তিকতা নেই। তাদের দাবি, এসব পরিশোধে বেগ পেতে হবে। ভবিষ্যতে বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ তাদের। ঋণ গ্রহণের লাগাম টেনে ধরার সতর্কবার্তা দিয়েছে IMF। মেগা প্রকল্প নির্মাণে বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে থাকে উন্নয়নশীল দেশ। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে প্রশ্ন আছে বিদেশি ঋণের সদ্ব্যবহার নিয়ে। পতিত হাসিনা সরকার কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বেশ কিছু উচ্চাভিলাষী প্রকল্প নির্মাণ করে বিদেশি ঋণে। এর অনেকগুলো ঋণেই অর্থনৈতিক যৌক্তিকতা, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতাও প্রশ্নবিদ্ধ। তবে এতে বেড়েছে ঋণের বোঝা। অন্তর্বর্তী সরকারও বিদেশি ঋণ নির্ভরতা অব্যাহত রেখেছে। বৈদেশিক লেনদেনে ভারসাম্যহীনতা, রিজার্ভ বৃদ্ধি এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দরকার হয় বিদেশি ঋণের। এসব কারণে দ্রুত গতিতে বাড়তে থাকে ঋণের পরিমাণ। চলতি বছরের জুন শেষে বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $112 বিলিয়ন উপরে। আগের প্রান্তিকে এর পরিমাণ ছিল প্রায় $105 বিলিয়ন। বিদেশি ঋণের 80% নিয়েছে সরকার। বৈদেশিক ঋণ বাড়ার যে হারটা, সেটা উদ্বেগজনক লেভেলে চলে গেছে গত 10 বছরে। 16, 17, 18 সাল থেকে মাত্রাতিরিক্ত হারে ঋণ নির্ভর, বৈদেশিক ঋণ নির্ভর উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো অতি উচ্চ মূল্যে স্বাভাবিক যে কস্ট এস্টিমেট তার সেটাকে ডিফাই করে অতি উচ্চ মূল্যে সেই প্রজেক্ট নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু বৈদেশিক ঋণটা এই পরিমাণ বাড়ছে। সুদের খরচ বাড়ছে, জিডিপির অনুপাতে বিদেশি ঋণের পরিমাণ কম মনে হলেও সেটাও ঋণ পরিশোধের ক্ষেত্রে চাপ সৃষ্টি করে এবং ডলার সংকট যখন হয় তখন ওই চাপটা সহ্য করা আরও কঠিন হয়ে যায়। বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা এবং সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য পাইপলাইনে থাকা ঋণের বিষয়ে আলোচনা করা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। অপ্রয়োজনীয় ঋণ বাদ দেওয়ার পক্ষেও মত দেন তারা। সেকেন্ড বিষয়টা হলো প্রয়োজন এবং সদ্ব্যবহার। সেই জায়গায় রিনেগোশিয়েট করে সেই ঋণের যে শর্ত, সেগুলোকে আমার মনে হয় আরও সহনশীল করা দরকার রিনেগোসিয়েশনের মাধ্যমে। প্লাস যেই অর্থটার প্রয়োজন নাই সেগুলো আমার মনে হয় ঋণের সেগুলো ফেরত দেওয়ার
দরকার আছে। এখানে যদি আমি যাচাই বাছাই করে দেখি যে অনেক প্রকল্প আছে যেখান থেকে আমি রিটার্ন পাবো না, রিটার্ন বলতে আমি যেটা বৈদেশিক মুদ্রায় আমার রিটার্ন আসবে না, তাহলে সেই প্রকল্পগুলো তো বাতিল করে দেয় ভালো। এবং আমার মনে হয় এই দাতা সংস্থাগুলো, এই বিশ্বব্যাংক, এডিবি, এরাও এতে ইন্টারেস্টেড হবে, কারণ তাদের যারা ডোনার্স আছেন তারাও কিন্তু এখন এইদিকে উদ্বেগ প্রকাশ করেছেন যে পাইপলাইনে, এত মোটা পাইপলাইন থাকার পরে আমরা কেন নতুন ঋণ দিচ্ছি। সরকারের বিদেশি ঋণ বাড়লেও কিছুটা কমেছে বেসরকারি খাতে। জুন শেষে মোট বিদেশি ঋণের মধ্যে বেসরকারি উদ্যোক্তাদের ঋণ $19.77 বিলিয়ন। আগের প্রান্তিকে এর পরিমাণ ছিল $19.88 বিলিয়ন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 6 দফা দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছেন ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুত এবং ওএসডি-কৃত কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 1টার সময় অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বেলা 11:30টায় ফৌজদারহাট এলাকায় অবস্থান নেয় ব্যাংকটির শতাধিক কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় বন্ধ হয়ে যায় মহাসড়কের দুই পাশের যান চলাচল। সৃষ্টি হয় 3 কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। বিক্ষুব্ধরা বলেন, স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে চট্টগ্রামের 5,500 কর্মকর্তা কর্মচারীদের চাকুরিচ্যুত এবং ওএসডি করা হয়েছে। অবিলম্বে তাদের স্বপদে পুনর্বহাল সহ 6 দফা দাবি জানান তারা। ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে লাঠিয়াল বাহিনী দিয়ে যারা চাকরিচ্যুত হয়েছে ওদেরকে লাঠিচার্জ করেছে, এরপরে মিথ্যা মামলা দিয়ে ওদেরকে গ্রেপ্তার দেখিয়েছে। সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে ওনারা কোনো ধরনের কোঅপারেশন করেননি। কদিন পর রাস্তা বন্ধ, কদিন পর আন্দোলন, আমরা রাস্তা জ্যামে পড়ে থাকি, এগুলো তো আমাদের মাল নষ্ট হয়। ওনারা আন্দোলন করতেছে, আমরা এখানে অনেক ভোগান্তিতে আছি। বৃষ্টির অজুহাতে কাঁচামরিচের বাজারে অস্থিরতা চলছে। সরবরাহ কম এমন অজুহাতে বাড়ানো হয়েছে দাম। রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে খুচরা পর্যায়ে 360 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন ধরেই কাঁচামরিচের বাজার বেশ চড়া। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে বলে জানান দোকানিরা। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি 350 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এর আগের কয়েকদিন 300 টাকার আশপাশে ছিল দর। যদিও বাজারে মরিচের সংকট নেই, দোকানিরা জানান পাইকারি পর্যায়ে দাম বাড়ার প্রভাব পড়ছে। বাজার স্থিতিশীল রাখতে প্রতিবেশী দেশ থেকে আমদানি করা হয়, কিন্তু দুর্গাপূজা উপলক্ষে ব্যবসায়ীরা আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখে। আজ থেকে সচল হতে শুরু করেছে বিভিন্ন স্থলবন্দর। মরিচ আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন আমদানিকারকরা।